হ্যাঁ দর্শকবৃন্দ, আমি আজকে এই এপিসোডে একেবারে ভিন্ন একটা রোমান্টিক উপস্থাপনা করব। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী 5ই আগস্ট 2024 পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী ছিলেন। তিনি পতনের শেষ মুহূর্তে কি কি কার্যক্রমের মধ্য দিয়ে তিনি পদত্যাগ করতে পারতেন, অথবা এই তার রাজনৈতিক ক্যারিয়ারটাকে আরও উন্নত বা উচ্চ মাত্রায় নিয়ে যেতে পারতেন। আপনি হয়তো বা অবাক হতে পারেন, আপনার চিন্তা চেতনা আমার চিন্তা চেতনা নাও একমত হতে পারে, অথবা হতেও পারে, কারণ সবাই তো আর দ্বিমত পোষণ করবে না। সেই কারণে আমি বলি যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা 5ই আগস্ট 2024 সালে যদি রংপুরের সেই ছেলে সাইদের মতো বুকটা উঁচু করে একেবারে গণভবনের সামনে এসে দাঁড়িয়ে যেতেন, জনগণের সামনে দুহাত প্রসারিত করে দিতেন, বুকটা উঁচু করে দিতেন এবং লক্ষ লক্ষ জনতার স্রোতের সামনে দাঁড়িয়ে বলতেন, আমি তোমাদের সামনে দাঁড়িয়ে আছি, আমি যে অপরাধ করেছি তোমরা আমাকে শাস্তি দাও, আমি যদি কোনো অন্যায় করে থাকি সেটা তোমরা প্রতিশোধ নাও, আমি তোমাদের সাথে আবারও কথা বলতে চাই, আমি তোমাদের মমতাময়ী একজন প্রধানমন্ত্রী, তোমাদের পাশে আছি, তোমাদের গল্প শুনতে চাই। আমার দরজাটা এতদিন বন্ধ করে রাখা হয়েছিল, সেই দরজাটা উন্মুক্ত করার ঘোষণা দেওয়ার পরেও তোমরা যখন আসোনি, আজকে আমি দরজার বাইরে ঠিক দাঁড়িয়ে গেলাম। আসো, তোমাদের সাথে গল্প করি, তোমাদের সাথে আড্ডা দেই এবং তোমাদের কথা শুনতে চাই। তোমরা যদি গুলি করতে চাও গুলি করে দাও, তোমরা যদি আমাকে সম্মান দিতে চাও তাহলে সম্মান দাও, তোমরা যদি আমাকে আদর করতে চাও তাহলে আদর করো, তোমরা যদি আমাকে আবারও কথা বলার সুযোগ দাও তাহলে কথা বলার সুযোগ আমি পাইতে চাই। এরকম একটা দৃশ্য যদি হতো, একেবারে বুক টান করে গণভবনের সামনে যদি প্রধানমন্ত্রী দাঁড়িয়ে যেতেন, তাহলে রাজনৈতিক সিচুয়েশনটা কী হতো? অনেকেই মনে করতে পারেন যে শ্রীলঙ্কার মতো অবস্থা হতো। শ্রীলঙ্কার রাজাপাকসে যেমন দিনের অন্ধকারে বলবো নাকি রাতের অন্ধকারে বিমান নিয়ে পালিয়ে গেছিল, তেমন হতো। সেটা তো হয়েছে, আপনারা দেখেছেন। কিন্তু তিনি যদি এই অভিনয়টা করতেন অথবা এই রিয়ালিটি শোটা আপনি করতে পারতেন, হয়তোবা আপনার জীবনে অনেক কষ্ট হতো, আপনি আক্রান্ত হতে পারতেন, কিন্তু বাংলাদেশের মানুষ এতটা নিষ্ঠুর নয়, এতটা অত্যাচারী নয়, এতটা নির্মম নয়। বাংলাদেশের মানুষ এতটা অসহায়ত্ব মানুষের উপরে আক্রমণ করতে প্রস্তুত থাকে না। বাংলাদেশের মানুষের হৃদয়ে অনেক বড় ভালোবাসা আছে, বাংলাদেশের মানুষের হৃদয়ে অনেক আন্তরিকতা আছে, উদারতা আছে, সবসময় সবাইকে বুকে টেনে নিতে চায় এবং বুকে টেনে নিতে পারে। এক মুহূর্তের আগের সমস্ত ভুল ত্রুটি মুহূর্তের মধ্যে তারা ভুলে যেতে পারে। বাংলাদেশের মানুষের হৃদয়টা এতটাই প্রশস্ত। কিন্তু আপনি যদি সাইদের মতো, রংপুরের যে সাইদ মারা গেলেন, অথবা মুগ্ধর মতো পানি নিয়ে আসতেন রাস্তায়, আর গণভবনের দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে পানির একটা ক্যান নিয়ে দাঁড়িয়ে যেতেন, প্রত্যেককে আপনি পানির অফার করতেন, আর সাইদের মতো বুকটা পেতে দিয়ে বিভিন্ন ডায়লগ দিতেন, আমার মনে হয় বাংলাদেশের সাধারণ ছাত্র জনতা সেদিন আপনাকে এই নির্মম পরিহাস থেকে উদ্ধার করত। আপনাকে হয়তো পদত্যাগ পর্যন্ত নাও যাওয়া লাগতে পারত, আপনাকে দেশ থেকে বিতাড়িত হওয়ার সুযোগ নাও হতে পারত, অথবা প্রয়োজন হতো না বলেই আমি বিশ্বাস রাখি। এখানে মুগ্ধ স্নিগ্ধ সাইদ সহ শত শত মানুষের আত্মত্যাগ ঠিক আছে, কিন্তু আপনাকে এতটা নির্মম নির্যাতনের মুখে তারা ফেলে দিত না। এখানে দেখতেন কিছু মানুষ আপনার উপরে আক্রমণ করতে আসতো, আবার কিছু মানুষ আপনাকে সেভ করার জন্য তাদের জীবনকে বিলিয়ে দিত। আমি জানতাম যে এমন সাহসী উদ্যোগ যদি তিনি নিতেন, বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট পুরোটাই পাল্টে যেত মুহূর্তের মধ্যে। কারণ যিনি জনগণের কাতারে এসে নিজের বুক খুলে দিতে পারেন, উন্মুক্ত করে দিতে পারেন, পানি নিয়ে মুগ্ধের মতো পানির আপ্যায়নের জন্য আহ্বান জানাতে পারেন, সেই মানুষটির প্রতি বাংলাদেশের সাধারণ জনগণের অনুভূতিটা কতটা সেন্সিটিভ হতো, কতটা মমতাময়ী হতো, আপনি একবার মনে মনে চিন্তা করে দেখুন। আমার মনে হয় আপনি সেই জায়গাটা মিস করেছেন। কিন্তু আপনি সর্বশেষ যেভাবে দেশ ত্যাগ করলেন, সেখানে আপনার নামের বিরুদ্ধে নামের আগে পলাতক শব্দটা ব্যবহার করা হয়, এবং এই পলাতক শব্দটার মধ্য দিয়ে আপনার রাজনৈতিক কেরিয়ার
শেষ হয়ে গেছে বলেই আমি মনে করি। আর আপনার নেক্সট আবার রাজনৈতিক কেরিয়ার শুরু করা সম্ভবত আপনার পক্ষে আজ সম্ভব নয়। কেরিয়ারটা আপনি ধ্বংস করে গেলেন বাংলাদেশের কোটি আওয়ামী লীগ সমর্থকদের হৃদয়ে, এবং অরক্ষিত রেখে গেলেন এদেশের আওয়ামী লীগের শত শত নয় বরং লক্ষ লক্ষ নেতাকর্মীদেরকে। এদেশের 350 জন এমপিদের হৃদয়ে আঘাত রেখে দিয়ে তাদের জীবনকে একটা অরক্ষিত রেখে আপনি নিজের সেফ জোনে চলে গেলেন। আশা করি আপনি ভালো থাকবেন। কথাগুলো যদি আপনার কাছে পৌঁছে আপনি আর একবার চিন্তা করে দেখবেন সেই দিনের সিচুয়েশনটা আপনি কীভাবে মেনটেন করেছেন, আর কীভাবে মেনটেন করলে এই সিচুয়েশনটা পরিপূর্ণভাবে বাতাসটা ঘুরে যেত আপনার পক্ষে। আপনি হয়তোবা সেই কলটাকে মিস কল হিসেবে গ্রহণ করেছিলেন।